यहाँ नहीं का, ये बहुत जल्दी पकड़ी थे, बहुत जल्दी पकड़ा है, ये बहुत जल्दी पकड़ा है। ये तो अभी हम जब आए तो देखे तो पकड़ा भी नहीं है। भैया पूरा নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। দাঁড়িয়ে আছি বৃষ্টি স্নাত মেঘলা আকাশের নিচে, কিন্তু কথা বলবো বা যে বিষয় নিয়ে কথা বলবো, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ধূলিসাৎ হয়ে গেল খিদিরপুরের ঐতিহ্যবাহী খিদিরপুরের বাজারে, সেই প্রসঙ্গে আলোচনা করব। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেল 1300 দোকান, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই আগুন নেভার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিদর্শন করবার পর যা বললেন, তাতে যেন নেভা আগুনে আরও ঘৃতাহুতি কাদের না, ওই দাহ্য অবস্থার জায়গায় নয়, সেটা হলো ওখানকার ব্যবসায়ী থেকে সাধারণের কাছে মনে হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণার বা মুখ্যমন্ত্রীর কথার মাঝেও কোনো একটা সন্দেহ বা ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসছে। বিগত দিন যখন আগুন নেভানোর সময় দমকলমন্ত্রী সুজিত বসু থেকে আরম্ভ করে ওখানে যারা ছিলেন তাদের ক্ষেত্রেও একটা এমন বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক ছিল না, সেরকম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, তারপরে সেখানকার ব্যবসায়ীরা কি বললেন সেটাও শোনাবো। একটা কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে, যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1 লাখ টাকা করে আমরা দেবো, আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তেহট্টে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার, সেটা না জানলে আপনি কাকে দেবেন, অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে, আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে দোকান পুড়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে কেএমসি থেকে অর্থাৎ কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে। গণতান্ত্রিক দেশে যে কোনো বিষয় ঘটবে, দুর্ঘটনা ঘটলে তার জন্য বিরোধী পক্ষরা তো সমালোচনা করবেই, এবং সেটা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত। মানুষের অভিযোগ থাকবে, কিন্তু প্রতিটা ঘটনার একটা তদন্ত হবে। আজ থেকে কয়েক মাস আগে পোস্তা বাজারে অগ্নিকাণ্ড ঘটল, ক্ষতিপূরণ দিয়ে থেমে যাওয়া হলো, তার তদন্ত আজও বেরোলো না। সেরকম এই খিদিরপুরের এই যে ব্যবসায়ীদের এই দোকান, এটা ম্যানমেড ষড়যন্ত্র না প্রি প্ল্যান্ড, এক একজন বক্তা এক এক রকম বলছেন, এবং আপনারাও কি বলবেন সেটাও তো শোনা দরকার। সাধারণ মানুষের কথা তো শোনা দরকার, আমি শোনাবো। আমরা কিছু বলিনি, উনি বলছেন 1 লাখ টাকা করে দেয়া হবে, যেটা দোকান পুরো জ্বলে গেছে, আর যাদের হাফ জ্বলেছে 50,000 টাকা দেয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না, তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল আপনারা প্রশ্ন করলেন? আমি বলিনি, আমি তো পিছনে ছিলাম। উনি বলছেন একটা জায়গা আমরা ঠিক করে রেখেছি, উনি ওই বললো যে আমরা জায়গা ঠিক করে রেখেছি, ওখানে আপনাদেরকে শিফট করে দেবো, আর যার পুরো দোকান পড়ে গেছে এবার এখানে। আপনারা কি বললেন? আমরা কি বলবো, আমরা বললাম, তারপরে কেউ বলতে দিচ্ছে না তো। আমরা যে জায়গা আছি সেই জায়গা না, ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই
যারা এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন যে তারা জায়গা ছাড়বেন না। কি আপনারা কি দাবি আপনাদের? আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে, আমরা পূরণ করতে হবে, তারপরে কোনো জায়গা ছাড়ার কোনো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন। সাহায্য করবেন, করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব। আপনি কখনো 5 ফিটের জায়গা খিদিরপুরের জায়গা বেহালা হয়? আমার এখানে যেরকম ভাবে চলছে ওই রকম ভাবে আমি চলবো না, আমার জায়গা আমি ছাড়বো না। বিজেপি নেতা সাংসদ মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বললেন এটা প্রি প্ল্যান্ড এবং এটা অন্য একটি ঘটনা যেটা কলকাতায় দুদিন আগেই ঘটে গেল। সেই ঘটনার রেশ হিসাবে এই খিদিরপুর ঘটনা এবং এই অগ্নিকাণ্ড প্রি প্ল্যান্ড এবং ষড়যন্ত্র বলে মনে করছেন। দেখুন, এটা মহেশতলার কন্টিনিউয়েশন, এটা ম্যানমেড, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। অধিকাংশ দোকান মালিক হিন্দু, দীর্ঘদিন ধরে তাদের টেনেন্ট রিসিট পর্যন্ত দেয়া হয়নি। সকালবেলায় দমকল মন্ত্রী সেখানে গিয়ে তার যে শরীরী ভাষা এবং তার যে বক্তব্য, তাতে কার্যত তিনি তীর ছুঁড়েছেন কর্পোরেশনের দিকে। পরিকল্পিতভাবে কলকাতা শহরের কিছু অঞ্চল এক শ্রেণীর মানুষ দখল করতে চাইছে। আজ কলকাতাবাসীকে সামগ্রিকভাবে এই বিষয়ে সচেতন হতে হবে। একটা প্রশ্ন করবো, আজাদ মালিক যাকে ইডি গ্রেফতার করেছিল, আপনার মনে থাকবে 2 মাস আগে, দুদিন আগে তার বিরুদ্ধে চার্জশিট জমা করেছে এবং ইডি যে দাবি করছে যে তার কাছে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের পাসপোর্ট, ইন্ডিয়ার পাসপোর্ট, ইন্ডিয়ার একাধিক নথি, 2টো ভোটার কার্ড, অর্থাৎ একজন ব্যক্তি যে কয়েক বছর ধরে, প্রায় 10 বছর। আর সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ওই বাজারের ইতিহাস তুলে ধরে সেখানেও ষড়যন্ত্র এবং ম্যানমেডের তত্ত্ব খাড়া করছেন। এই ম্যানমেড কথাটা এসেছিল, এখনকার যারা যুব সমাজ তাদের মনে থাকার কথাও না। 2000 সালে ভয়ঙ্কর বন্যার সময় তদানীন্তন বিরোধী নেত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যানমেড বন্যা। আর আজকেই সে বিরোধীরাই বলছে এই ভয়ঙ্কর খিদিরপুরের অগ্নিকাণ্ড যা 1300 দোকানের ভবিষ্যৎ অনিশ্চিতির পথে ঠেলে দিয়েছে, কর্পোরেটের ব্যাপার আছে। কেউ অভিযোগ চলছে কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের দিকে। সেখানে দাঁড়িয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি কি বললেন সেটাও শুনুন। একজন ভালো মানুষ, সঙ্গীত পরিচালক, সঙ্গীত স্রষ্টা হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। গতকাল গভীর রাতে খিদিরপুর অরফানগঞ্জ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাজারের ওপরের দোকান, স্টল, গুদাম আগুনে ভস্মীভূত হয়েছে। খুবই ঐতিহ্যমণ্ডিত বাজার অরফানগঞ্জ মার্কেট, সরকারি জমির ওপরে বিশাল এলাকায় ব্রিটিশ জমানা থেকে চলছে। আগুন হলেই তো এখন সন্দেহ হয় যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে, এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে, কমার্শিয়াল এক্সপ্লয়েট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে। এবং আজকে ওখানে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথায় আগুনে ঘি পড়েছে, কারণ তিনি সরে যাওয়ার কথা বলেছেন। তার মানে আগুনের পরে ত্রাণ, পুনর্বাসন, তার বদলে সরিয়ে দেওয়ার কথা। আপনারা জানেন ইতিমধ্যেই মেট্রো রেল যা ধর্মতলা পর্যন্ত আসবে, নানান জট, তার মধ্যে খিদিরপুরে স্টেশন করতে চাইছেন না। আর করলেও যেরকম মেট্রো রেলের ধর্মতলায় ট্রামকে বন্ধ করে দিয়ে ট্রামের যে গুমটি সুরেন্দ্রনাথ পার্কে, সেটাকে এখন নানান কায়দায় কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার কথা ভাবনা চিন্তা। আমরা প্রথম থেকে বলছিলাম এটাই ছিল ট্রাম বন্ধ করার একটা অসৎ উদ্দেশ্য।
এখন এখানেও যদি আদৌ মেট্রো স্টেশন হয় তাহলে সেখানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, এবং সেটাকে কিভাবে প্রাইভেট সেক্টরকে দিয়ে অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে, এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে, এজন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারের যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরো বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন, এবং ওখানেই ইন সেতু ডেভেলপমেন্ট করতে হবে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা করার দরকার, কারণ আগুন লাগার পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড কোনোটাই ঠিক সময় পৌঁছয়নি, পুড়তে দেওয়া হয়েছে, অ্যালাউ করা হয়েছে, আগুন নেভানো হয়নি ঠিক সময়। আর এখন ওটাকে পরিষ্কার করে যাতে জমি হাঙরদের হাতে তুলে না দেন, কারণ সেই আলিপুর জেলখানা থেকে, বিজি প্রেস থেকে গোটা এলাকা, চিড়িয়াখানার এলাকা, অডিও ভিজুয়াল যে জায়গা ছিল চিড়িয়াখানার উল্টো দিকে, সবটাই কমার্শিয়ালি এখন ভায়াবল দেখে, মার্কেট দেখে, বাজার দেখে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এগুলোকে সব বেচে দেওয়া, লিজ দেওয়া, সে প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে। বাজার ওখানে দরকার, 3টে জেলার মানুষ ওখানে বাজারে ব্যবসা করেন, আসেন, কেনা বেচা হয়। এবং এক সময় যখন টালিনালাই দখল হয়নি, যখন নৌকো করে আসতো, তো সবই গোটা বাংলার জিনিসপত্র ওখানে নৌকো পথে কলকাতার অরফগঞ্জ মার্কেটে বাজারজাত হতো। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করা দরকার। টালি নালা গিয়েছে, এখন টালি নালার পাশের জমিগুলো মুখ্যমন্ত্রী যেমন সপরিবারে দখল করে আছেন, সেরকম বাকিগুলোকে এখন দখল করার জায়গা করে দিচ্ছেন। আগামীকাল বামপন্থী দলগুলোর ডাকে আমাদের প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে, গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, এবং পশ্চিম এশিয়ায় যে উপদ্রব, যুদ্ধের নামে, গণহত্যার নামে, হামলার নামে, এবং মার্কিন সাম্রাজ্যবাদের লীলায় ভূমি হিসেবে ওখানে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, আর এখন যে যুদ্ধ আবার নতুন করে শুরু হলো, ইসরায়েল যেভাবে আনপ্রোভোকড ইরানের ওপর হামলা করলো, এবং তারপর আবার ইরান প্রত্যাঘাত করলো, এবং যুদ্ধটা যেদিকে গড়াচ্ছে, আমরা তো সবসময় তার বিরুদ্ধে। এবং এখন সরাসরি দেখা যাচ্ছে কাঁচা তেলে বাজারে তার প্রভাব পড়েছে। পারস্য উপসাগরে আমরা আমাদের গালফ ওয়ারের অভিজ্ঞতা আছে দুটো। একবার ওখানে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন আমাদের যে কাঁচা তেলের উপর নির্ভর করতে হয়, তার একটা বড় অংশ ওই পথে আসে। গোটা পৃথিবীর খনিজ তেলের রসদ ওখান থেকে সরবরাহ হয় বেশিরভাগটা, যার ফলে সর্বোপরি যে কথাটা বলবার, যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও 2026-এর নির্বাচন, কোন দল তখন ক্ষমতা আসবে সেটা মানুষের রায় বোঝা যাবে। ভোট যদি সঠিকভাবে হয় কি হয় না, সমস্ত কিছু থাকবে, কিন্তু মানুষের জীবন নিয়ে, মানুষের সমস্যাগুলো নিয়ে যদি এইভাবে ছিনিমিনি খেলতে থাকে, বা ছিনিমিনি খেলা চলে, বা এর পেছনে মানে অগ্নিকাণ্ডের পেছনে যদি ষড়যন্ত্র থাকে, কর্পোরেটের হাত থাকে, তো সিনেমাতে যেরকম আমরা দেখেছি অনেক ঘটনা, সে সিনেমার ঘটনার মতন ঘটে যাচ্ছে মনে হচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় সব মানুষের, সব ধরনের রাজনৈতিক কথা ভেবেও মানুষের সবার আগে জীবন, সমাজ, তাকে বাঁচাবার জন্য যে সঠিক চিন্তা, এবং যে রাজনৈতিক দল এই মানুষগুলোর ক্ষেত্রে সঠিক ভাবনা নিয়ে গণতন্ত্রকে বিকশিত করবে, এবং গণতান্ত্রিক পরিসরে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এই বিষয়টাকে এবং দেশের সংবিধানকে মানবে। কারণ আজকাল কিছু ঘটে গেলে তার মধ্যে আবার ধর্মীয় বিষয় ঢুকে যাচ্ছে, সেকুলারিজম, নন সেকুলারিজম চলে আসছে। এই বিষয়গুলো নয়, মানুষের মূল সমস্যার দিকেই রেখাপাত করা উচিত। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। সৌজন্যে অমৃত শাড়ি মহল।
চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে।